আসসালামু আলাইকুম, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেডিক নার্সিং কোচিং কর্তৃক আয়োজিত আমাদের ধারাবাহিক আয়োজন। আজকে আমরা বিগত সালের প্রশ্ন ব্যাংক নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা এই বছর নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে। তোমরা জানো যে বিগত সালের প্রশ্ন ব্যাংক প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। খেয়াল করে দেখো, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধাতু। ওকে, সো এই ধাতু এই টপিকটা আমাদের এই মেডিক নার্সিং কোচিং এর প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রতি বছর এইখান থেকে প্রশ্ন আসলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু বিড়ম্বনার শিকার হয়, অনেকের সেটা অনেক কঠিন মনে হয়। তবে আমি আজকে খুব সহজভাবে এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, এই প্রশ্নটা 2018 এবং 19 ভর্তি পরীক্ষা সেশনে এসেছিল। আমাদের প্রশ্নটা ছিল কি, ক্রিয়ার মূলকে কি বলে। আমরা একটু খেয়াল করি, দেখো আমাদের প্রশ্নটা কি ছিল, ক্রিয়ার মূলকে কি বলে। আমরা তো জানি যে ক্রিয়াপদের দুইটা অংশ থাকে। তুমি খেয়াল করো, ধরো আমি এখানে লিখলাম যে পড়া, এটা হচ্ছে কি একটা ক্রিয়াপদ। এখন এই ক্রিয়াপদের দুইটা অংশ, যেমন আমরা যদি এটাকে বিশ্লেষণ করি আমরা কি পাবো, পর যোগ পড়া। এখন এই ক্রিয়াপদের যে মূল যে অংশটা, অর্থাৎ মূল অংশটাকেই বলা হয় ধাতু। তার মানে এই প্রথম যে প্রশ্নটা, অর্থাৎ 18-19 সেশনে আসা প্রশ্নের অ্যান্সারটা কি হবে, ধাতু। অর্থাৎ আমরা জানলাম ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু। আমরা যদি ঠিক পরের অংশে যাই, দেখো এই প্রশ্নটা 2017-18 শিক্ষাবর্ষে আসা একটা প্রশ্ন, যে ক্রিয়াপদে মূল অংশকে কি বলা হয়। দেখো, একই টাইপসের প্রশ্ন আমাদের 2017-18 শিক্ষাবর্ষে এসেছিল, আবার 18-19 শিক্ষাবর্ষ এসেছিল। তার মানে কি, ধাতুর এই প্রশ্নগুলা কিন্তু প্রায় সময় রিপিটও হতে পারে। তাহলে আমি আজকে এমন কিছু বলবো যে আমাদের পরীক্ষার জন্য যাতে প্রশ্নটা কমন আসে, এরকম কিছু আমি বলার চেষ্টা করব। তাহলে আমরা সেম প্রশ্নটা অ্যান্সারটা করে ফেলি, ধাতু, যেটা আমরা অলরেডি একটু আগে অ্যান্সারটা করে ফেলেছি। ওকে, তো আমরা এখানে আরেকটা কথা মনে রাখবো, এই টাইপসের আরেকটা প্রশ্ন এসে থাকে যে ধাতু কত প্রকার। ঠিক আছে, মনে রাখবা ধাতুর মধ্যে যত কিছু আসে সব কিছু হচ্ছে তিন প্রকার। মনে রাখবা, যদি বলা হয় যে ধাতু কত প্রকার, আমরা দেব অ্যান্সার তিন প্রকার। যদি বলা হয় যে মৌলিক ধাতু কত প্রকার, আমরা তাও অ্যান্সার দিব তিন প্রকার। যদি বলা হয় যে সাধিত ধাতু কত প্রকার, তাও আমরা অ্যান্সার দিব তিন প্রকার। তাহলে আমরা লিখবো ধাতুর মধ্যে যা কিছু আসে সব কিছু হচ্ছে তিন প্রকার। তাহলে আমরা একইভাবে লিখবো যে মৌলিক ধাতু কত প্রকার, তিন প্রকার। একইভাবে আমরা এটাও লিখে নেই যে সাধিত ধাতু এটা কত প্রকার, তিন প্রকার। এবার আসি আমরা ঠিক পরের প্রশ্নে। আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি নিযন্ত ধাতু। আমরা যদি খেয়াল করি, অনেক সময় আমাদের কাছে নিযন্ত ধাতু বা অনেক সময় প্রশ্নটা কি বলা হচ্ছে এটা আমাদের কাছে অনেকটা কঠিন মনে হয়। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। নিযন্ত ধাতু আমরা একটা নোট করব, সেটা হচ্ছে যে, খেয়াল করো যে প্রযোজক ধাতু, প্রযোজক ধাতু সমান নিযন্ত ধাতু, নিযন্ত ধাতু। তাহলে আমরা কি বললাম, যে প্রযোজক ধাতু সমান নিযন্ত ধাতু, মানে প্রযোজক ধাতু এর অপর নাম আমরা কি দেব, নিযন্ত ধাতু দিব। আচ্ছা, এখন আসি যে প্রযোজক ধাতু এই বিষয়টা কি। প্রযোজক ধাতু, ধরো আমি তোমাকে বললাম যে একটা মানুষ আরেকটা মানুষকে দিয়ে কোনো একটা কাজ করাবে। কি বললাম, একটা মানুষ আরেকটা মানুষকে দিয়ে বা একজন অন্যজনকে দিয়ে বা কেউ কাউকে দিয়ে কোনো একটা কাজ করাবে, তখন ওই যে কাজটা করাবে ওই ক্রিয়াপদের মূল অংশটাই হচ্ছে কি, প্রযোজক ধাতু বা নিযন্ত ধাতু। আচ্ছা, আমি বললাম যে যে সে আমাকে দিয়ে কাজটি করা, আমি বললাম সে আমাকে দিয়ে কাজটি করায়। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, এই করাই ক্রিয়াপদের যে মূল অংশটা কি, করা। তাহলে এই করাটা হচ্ছে কি একটা প্রযোজক ধাতু অথবা নিযন্ত ধাতু। তাহলে আমরা সেম একইভাবে তুমি দেখো তো,
এই গ নাম্বারে কিন্তু আমি এটাকে বলতে পারি এরকম ভাবে যে মা শিশুকে চাঁদ দেখায়, তাই না? তাহলে দেখায় ক্রিয়াপদের মূল অংশটা কিন্তু কি দেখা, তাই না? তাহলে দেখায় ক্রিয়াপদের মূল অংশটাও কিন্তু দেখা। তাহলে আমরা এখানে একটা বিষয় মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা একটা কথা মনে রাখবা, এখানে অ্যান্সার কিন্তু দুইটা দেওয়া। এখানে করা এটাও তোমার নিযন্ত ধাতু হিসেবে দিতে পারি, আমরা দেখা এটা কিন্তু আমরা নিযন্ত ধাতু হিসেবে দিতে পারি। এখন এরকম প্রায় সময় কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু আমাদের অ্যান্সার দুইটা হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমটা অ্যান্সার দিতে পারি আবার শেষেরটাও দিতে পারি। তাহলে আমি এখানে গ নাম্বারটা দিতে পারি অথবা গ নাম্বারটা যে কোনো একটা দিলে হবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার আমরা যদি খেয়াল করি যে 2 নাম্বার প্রশ্নটা, যে সংস্কৃত ধাতু নিচের কোনটি। ওকে, তাহলে আমরা এইখান থেকে যে সংস্কৃত ধাতু নিচের কোনটি। আচ্ছা, এখন এই সংস্কৃত ধাতু যখন বলা হবে, হ্যাঁ, তখন তুমি দেখবা যে 4টা অপশনের মধ্যে তুমি দেখবা যেই অপশনের মূল শব্দটার মানেটা তুমি সাধারণত মানে বুঝবা না, অথবা তুমি আরেকটু সহজভাবে বলি, ধরো একটা অশিক্ষিত মানুষকে গিয়ে বলবা যে একটা শব্দ, যদি দেখবা যে এটার অর্থটা সে নিজে বুঝতেছে না বা এটা কি বলা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটা সংস্কৃত ধাতু। সংস্কৃত ধাতুর মূল মিনিংটা অনেক কঠিন হয়, অনেক অনেক। আর তুমি দেখো এখন আমরা 4টা অপশন যদি খেয়াল করি, যেমন দেখো শোন, এটা কিন্তু আমরা কিন্তু সচরাচর ব্যবহার করে থাকি, হ্যাঁ, যেমন বাংলা ধাতুগুলো কিন্তু আমরা সচরাচর ব্যবহার করে থাকি, বা এগুলোর মিনিং কিন্তু ইজি হয়। মানে কহ মানে হচ্ছে বলাকে বোঝানো হচ্ছে, আঁক মানে হচ্ছে কোনো কিছু আঁকাকে বোঝানো হচ্ছে, কিন্তু এই 3টা অপশনের মানেটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু বুঝতেছি, মানে এটা মিনিংটাও কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? কিন্তু হস, এটা মিনিংটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাহলে এটা একটু কঠিন। তাহলে মনে রাখবো সংস্কৃত ধাতুর মিনিং গুলো কিন্তু অনেক কঠিন হয়ে থাকে, বা এটা আমরা সাধারণত আমাদের কাছে এটা কমন মনে নাও হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা এভাবে অ্যান্সারটা করতে পারি। সংস্কৃত ধাতু তোমার কাছে যেটা বলি, যে অপশনের মানেটা অনেক কঠিন মনে হবে, অর্থটা বুঝতেছো না, আমরা সেটা সংস্কৃত ধাতু দিয়ে দিব। এছাড়াও সংস্কৃত ধাতুর মধ্যে তোমার কি কি থাকতে পারে, যেমন রিকার্ড থাকতে পারে, রেফ থাকতে পারে, হ্যাঁ, এরপরে আরো জফলা থাকতে পারে, হ্যাঁ, ওকে। তো এরকম ভাবে আরো অনেক কিছু থাকতে পারে, আমরা আস্তে আস্তে এটা নিয়ে আলোচনা করব। এবার আসি, আমরা যদি খেয়াল করি যে নিচের কোনটি বাংলা ধাতু। আচ্ছা, আচ্ছা, এইবার আসি বাংলা ধাতু। ওকে, বাংলা ধাতু। আচ্ছা, এখন আমরা এই প্রশ্নে আমরা যদি একটু খেয়াল করি যে, আচ্ছা, আমরা এই যে ক্রি, প্রথম 1 নম্বর অপশন যে ক্রি, মনে রাখবা যে অপশনে তোমার রিগার্ড থাকবে, যে অপশনে কি থাকবে, রিগার্ড থাকবে, সেটা হচ্ছে সংস্কৃত। তাহলে এই ক্রিটা হচ্ছে একটা সংস্কৃত ধাতু। আচ্ছা, এরপরে টান, এটা হচ্ছে একটা বিদেশি ধাতু। এটা কি বললাম, একটা বিদেশি ধাতু। যেমন বিদেশি ধাতু থেকে আমরা যদি বলি সাধারণত মানে কি কি প্রশ্ন এসে থাকে, যেমন দেখো আমরা বলতে পারি যে ডর, হ্যাঁ, তারপরে টান, হ্যাঁ, এগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, এরপর আসি আমরা যেমন আর্ট। হুম, আচ্ছা, এখন এই 4টা অপশনের মধ্যে তুমি খেয়াল করে দেখো তো, যে হাঁস মানে হচ্ছে যে হাসার কথা বলা হচ্ছে, তার মানে এই হাঁসটা হচ্ছে একটা খাঁটি বাংলা ধাতু। অর্থাৎ খাঁটি বাংলা ধাতুর এই যে মিনিং গুলো, এই মিনিং গুলো কিন্তু খুবই ইজি এবং তুমি খুব ইজিলি এটা বুঝতে পারবে। ওকে, তারপর আমরা পরের প্রশ্নটা যদি দেখি যে কোন ধাতুকে নিযন্ত ধাতু বলে। আমরা কিন্তু এই টাইপসের একটা প্রশ্ন কিন্তু একটু আগে সলভ করে এসেছি। ওকে, তাহলে আমরা তো জানি যে এই যে প্রযোজক ধাতু, এই প্রযোজক ধাতু অপর নাম হচ্ছে নিযন্ত ধাতু। ওকে, তাহলে প্রযোজক ধাতু কি, ধরো একজন অন্যজনকে দিয়ে কোন একটা কাজ করাবে এবং সেই কাজটার যে ক্রিয়াপদের মূল যে অংশটা, সেই মূল অংশটাই হচ্ছে নিযন্ত ধাতু। ওকে, তাহলে এটা হচ্ছে একটা প্রযোজক ধাতু। আচ্ছা, তারপরে আমরা যদি খেয়াল করি যে শূন কোন ধাতুর উদাহরণ। আচ্ছা, এইভাবে প্রশ্নটা ছিল, এখানে একটা অসন্ত চিহ্ন ছিল। আচ্ছা, মনে রাখবা যেই ধাতুকে আগে দেখো তো শোন মানে কোন জিনিস শোনার কথা বলছে,
তাহলে আমরা কিন্তু এটা খুব ইজিলি বুঝতেছি এই যে এটার মানেটা কি। শোন, কোনো জিনিস শোনার কথা বলছে। এখন তুমি মনে রাখবা, যেই ধাতুকে সন্ধির মতো দুই ভাগে বিশ্লেষণ করা যায় না, যেমন বিদ্যা যোগালয়, বিদ্যালয়, এরকম ভাবে যে ধাতুকে, হ্যাঁ, বা যেই শব্দকে বিশ্লেষণ করা যাবে না সেটা হচ্ছে কি মৌলিক ধাতু। তাহলে আর যেই শব্দটাকে বিশ্লেষণ করা যাবে সেটা হচ্ছে সাধিত ধাতু। মানে তুমি খুব সহজভাবে বলি, ধরো তুমি একটা শব্দ সন্ধির মতো দুই ভাগে বিশ্লেষণ করতে পারতেছো, কিভাবে? বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, এরকম ভাবে। তখন আমরা সেটাকে সাধিত ধাতু দিব। আর যখন দেখবা ওই শব্দটাকে সন্ধির মতো দুই ভাগে বিশ্লেষণ করা যাচ্ছে না, মানেটা হচ্ছে কি দুই ভাগে ভাগ করা যাচ্ছে না, তখন আমরা এটাকে দিব মৌলিক ধাতু। এখন আমি যদি খেয়াল করি যে আমি বললাম যে, ধরো আমি বললাম যে গোলাপি, ওকে, আমি এখানে কি বললাম? গোলাপি। এখন আমি কিন্তু এই শব্দটাকে সন্ধির মতো কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি, যেমন গোলাপ যোগ ই গোলাপি, খেয়াল করো। তাহলে আমি তো জানি গোলাপ যোগ ই গোলাপি। এখন আমি কিন্তু জানি যে যে শব্দটাকে দুই ভাগ করা যাবে সেটা হচ্ছে সাধিত ধাতু, আর যেটাকে দুই ভাগ করা যাবে না সেটা মৌলিক। যেমন দেখো মা, মা কিন্তু নিজেই কিন্তু একটা মূল শব্দ, মনে রাখবা মৌলিক ধাতুগুলা কিন্তু সবসময় একটা মূল শব্দ থাকবে, এটাকে দুই ভাগ করা কখনোই কখনোই যাবে না। তাহলে মা হচ্ছে একটা মৌলিক মৌলিক ধাতু। এখন আমি যদি খেয়াল করি যে আমাদের 5 নাম্বার যে প্রশ্নটা, এখন এই 5 নাম্বার এই প্রশ্নটা শোন, তাই না? এখন এটা কিন্তু নিজে একটা মূল শব্দ, এটাকে কিন্তু সন্ধির মতো ওই যে গোলাপ যোগ এ গোলাপি এরকম ভাবে কিন্তু ভাগ করা যাচ্ছে না। এই কারণে এই যে শোন, এটা হচ্ছে কি একটা মৌলিক ধাতু, তাই না? এটা হচ্ছে মৌলিক ধাতু। এখন এই প্রশ্নটা যদি ধরো এইভাবে আসতো যে সোনা এটা কোন ধাতু, তখন কিন্তু আমরা দিতাম সাধিত ধাতু, কারণ এটাকে কিন্তু আবার দুই ভাগ করা যাচ্ছে। যেমন দেখো সোন যোগ আ, তাই না, সোনা, তাহলে এটা কিন্তু আবার সাধিত ধাতু। আচ্ছা, আমরা যদি 6 নাম্বারটা যদি খেয়াল করি যে যে গজা কোন ধাতুর উদাহরণ। আচ্ছা, এখন তুমি দেখবা আমি একটু আগে বললাম একটা কথা যে যেই ধাতুকে বা যেই শব্দকে সন্ধির মতো দুই ভাগ করা যাবে আমরা সেটাকে দিব সাধিত ধাতু, আর যেই শব্দটাকে সন্ধির মতো দুই ভাগ করা যাবে না, হ্যাঁ, সেটাকে দিব আমরা মৌলিক ধাতু। এখন দেখো গজা, এখন তুমি এটা দেখো তো গজ যোগ আ, গজা, তাই না? সন্ধির মতো কিন্তু আমি খুব ইজিলি কিন্তু দুই ভাগ করতে পারতেছি, দ্যাটস ওয়াই আমরা এটাকে কি দিব? এটাকে দিব সাধিত ধাতু। তাহলে এটা হচ্ছে সাধিত ধাতু। ওকে, এখন আমরা আসি 7 নম্বর প্রশ্নে যে পাঠক কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত। এই মনে রাখবে, এই টাইপসের প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এই টাইপসের প্রশ্নটা ইম্পর্টেন্ট যে পাঠক কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত। ওকে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। এখন পাঠক শব্দের ঠিক শেষে দেখো তো অক, পাঠক, তাই না? অক। ধরো তোমার প্রশ্নটা আসলে এইভাবে গ্রাহক, দর্শক, তাই না? আমি এখানে লিখলাম দর্শক, তাহলে এখানেও কি শব্দের শেষে অক, তাই না? তো মনে রাখবা কোন শব্দের শেষে যদি অক থাকে, গ্রাহক, পাঠক, ঘাতক, দর্শক, এরকম ভাবে যদি অক থাকে আমরা সেটাকে সংস্কৃত ধাতু দিব। আচ্ছা, আর কি কি থাকবে সংস্কৃত ধাতুর মধ্যে? যেমন রেফ থাকবে, রিকার্ড থাকবে, হ্যাঁ, তারপরে তোমার রফলা থাকবে, হ্যাঁ, শেষে অক থাকবে, এগুলো হচ্ছে কি সংস্কৃত। আবার সংস্কৃত ধাতুর মিনিং গুলা কিন্তু সাধারণত আমরা বুঝতে পারি না। যেমন দেখো পাঠক বলতে মানে কোন জিনিস মানে পড়ার কথা বলা হচ্ছে, যেমন পঠ যোগ অক পাঠক, এর মূল শব্দটা। আচ্ছা, এবার আসি, আচ্ছা এবার আসি আমাদের 8 নাম্বার প্রশ্নে যে শব্দের ধাতু বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়। মানে রাখবা ধাতু বোঝাতে সব সময় ধাতু বোঝাতে কি বসে? এই যে রুটের মতো যে চিহ্নটা, এটা ব্যবহৃত হয়। ধাতু বোঝাতে সব সময় সারা জীবনের জন্য আমরা এই চিহ্নটাই অ্যান্সারটা করব। ওকে, তাহলে ধাতু বোঝাতে সবসময় এই
রুটের মতো চিহ্নটাই ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, এবার আমাদের সর্বশেষ আমরা যদি এই প্রশ্নটা খেয়াল করি, উঁচা এর আদিগণ কোনটি? আচ্ছা আমি আচ্ছা তাহলে আমরা এই প্রশ্নটা দেখি, উঁচা এর আদিগণ কোনটি? আদিগণ, গণ মানে হচ্ছে কি শ্রেণী বিভাগ, মানে এর আদি মানে পূর্বের শ্রেণী বিভাগটা কি ছিল? উঁচা। উঁচা আমরা জাস্ট এটা পড়ে নিয়ে, উঁচা এর আদিগণ হচ্ছে ঘোড়া। তো আমরা ঠিক এইভাবে কিন্তু আমাদের এই ধাতুর টপিকটা তো আমরা সলভ করলাম। এইভাবে আমাদের বিভিন্ন বছরে আসা প্রশ্নগুলা, মেডিকেল মেডিকেল সরি নার্সিং, বিভিন্ন ভর্তি পরীক্ষা আসা প্রশ্নগুলো ঠিক এইভাবে আমরা সহজে ব্যাখ্যা করে নিব। তো এরকম আমাদের ভর্তি পরীক্ষার বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলোর সলিউশন বা সলভ ক্লাসগুলো সহজে দেখতে আমাদের এই পেজের সাথে থাকো। তো তোমাদের জন্য আরো নতুন নতুন ক্লাস থাকবে এবং গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে। যারা এই বছর ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের জন্য অবশ্যই ভালো কিছু থাকছে। তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিবা, আমাদের এই পেজে নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো থাকবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।